জেলে ঢোকার আগেই বেল, কি অবস্থা! এবং কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে রাজ্যের মানুষ বাস করছে। এর আগের দুটো এপিসোড জুড়ে সেই সমস্ত তথ্যাবলী আপনাদের সামনে তুলে ধরবার পর এই বিশেষ এপিসোডটা বাধ্য হয়ে নিয়ে আসতে হলো। তার কারণ ঠিক এই রকম নির্বিকার, নিঃশব্দ, একটা যেন ভূক্ষেপহীন অবস্থায় থাকার কারণে এই যে বিচার ব্যবস্থা তার কথা বলছি, কোনো কিছুতেই যেন কোনো কিছুর হেলদোল নেই, কিছুই যেন আপনারা দেখতে পান না, কোনো কিছুরই কোনো শাস্তি হয় না। এবং ঠিক এই অবস্থার কারণে আজকে রাজ্যটার এমন অবস্থা এসে দাঁড়িয়েছে যে এইবার সেখানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা যখন একটা যাকে বলে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনী প্রসেসের মধ্যে বলা যায় বা এসআইআর প্রসেসের মধ্যে দেশের ইতিহাসে প্রথম ঢুকতে বাধ্য হয়েছিল, জেলা জাজরা সেইটা কাজটা করছিলেন, কি হয় ওই রকম নির্বিকার, নিঃশব্দ, ভ্রুক্ষেপহীন, কিছুই বুঝি না, কিছুই জানি না, হ্যাঁ, আর তারিখ পেয়ে তারিখ, তারিখ পেয়ে তারিখ, যেন আদালতটা দুষ্কৃতীদের ছাড়া পাওয়ারই জায়গা, শাস্তি না। হ্যাঁ, এবং বলতে বাধ্য হচ্ছি, ক্ষমা করবেন মহামান্য আদালত, আমরা সামান্য মানুষজন, সুপ্রিম কোর্টকে আমরা সংক্ষেপে লিখি এসসি, সুপ্রিম কোর্ট, অনেক সময় খবরের কাগজে হেডলাইনে লেখা হয় এসসি। এত বেশি স্থগিতাদেশ বিভিন্ন জায়গায় এর আগে পড়তো, তখন মনে হতো এটার নাম হচ্ছে, এসসি তো বটেই, স্টে কোর্ট। আজকে এই রকম ভাবলেশীনভাবে থাকতে থাকতে রাজ্যটার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে সব কিছু এবার আয়ত্তের বাইরে চলে গেছে। এবার ওই বিচারপতিদের ওপর এই এই উদ্ধত দুর্বৃত্তরা যারা বলে, ধর তুই কি করবি রে, এ বিডিও আমার, উকিল আমার, কোর্ট আমার, এসডিও আমার, বিচার ব্যবস্থা আমার, সুপ্রিম কোর্টও আমার, কি দেখাতে এসেছেন মশাই? এটাই যখন হয়ে দাঁড়িয়ে এবার রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে, ডিলিট হয়ে যাওয়ার পর ইঁদুরের গর্তে যখন জল পড়ে এবার ইঁদুর ছটফট করছে রাস্তার মধ্যে, এরা আগের এপিসোডেই বলেছি এরা কোনোদিন ট্রাইব্যুনালে যাবে না, কারণ এরা জানে এরা ভারতীয় নাগরিক নয়, এরা 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 জাল ডকুমেন্ট দিয়েছে। কাজ সুপ্রিম কোর্ট তো ট্রাইব্যুনাল খুলে দিয়েছে, অ্যাপেলেট ট্রাইব্যুনাল, যাও সেখানে গিয়ে আবেদন করো। না, এরা সেটা করবে না। আর মূল উস্কানিদাতাকে দিনের পর দিন এই আদালত প্রশ্রয় দিয়ে গেছে। একটা দেশে ঠিক কতটা কেলেঙ্কারি হলে, কতটা রকমের কেলেঙ্কারির তদন্ত হলে একটা মানুষকে ঠিক অ্যারেস্ট করা যায়, কত প্রমাণ লাগে ঠিক, এটা দেশের মানুষের, মানে আমাদের এই রাজ্যের মানুষের প্রশ্ন। এটা পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, ওর ফাঁক দিয়ে ও বলে বেরিয়ে যাচ্ছে, অথচ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি অ্যারেস্ট হন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি অ্যারেস্ট হন, অন্য আর একটা কোন রাজ্যে আমার এই মুহূর্তে এই এপিসোডটা করতে গিয়ে ঠিক মনে পড়ছে না, উত্তর ভারতে উত্তরাখণ্ড হবে বা সম্ভবত হরিয়ানা হবে, তারা অ্যারেস্ট হয়ে যান, সিটিং মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যান। এর আগেও ভারতবর্ষে অতীতের নিদর্শন আছে, করুণানিধির সময়, জয়ললিতার সময়, যে নিদর্শন নেই তা না, অভূতপূর্ব ঘটনা তা না। আর তার ফলবশত কি, জেল ইজ নট এ রুল, বেল ইজ এ রুল, আইনের এই একটা কথা আছে। আর যেন মনে হয় যে আইনটা এমন ভারতবর্ষে যে তাতে দোষী শাস্তি পাওয়া না, মানে জালটা এমন আইনের, তাতে দোষীকে ধরা না, জালের চেয়ে জালের মানে ছিদ্র বেশি, কিভাবে গলে গলে বেরিয়ে যাবে, আর বলিহারি চাই। দেশের সর্বোচ্চ আদালতে এই 4-5 জনের নাম করছি অ্যাডভোকেট, এই ধরুন তারা তাদের, আমি মনে করি যে তারা তাদের প্রফেশনাল দিক থেকে একদম গুণসম্পন্ন, এতটাই দক্ষ যে তারা ডিফেন্সটা করেন ঠিক মতো। এই কপিল সিবাল, এই অভিষেক মনু সিংভি,
এই মেনকা গোস্বামী পুরস্কার পেয়ে গেছেন এনারা, কেউ কেউ সাংসদ হয়ে গেছে, দলের পুরস্কার পেয়েছে, আর কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে এক একটা ডিফেন্স লয়ার হিসেবে। স্যাম দেওয়ান, কিন্তু আশ্চর্য ব্যাপার, উল্টো দিকে তো আমাদের সলিসিটর জেনারেল, যিনি অত্যন্ত দক্ষ, যিনি নির্ভয়া বিচারে এক টানা সওয়াল করে 4 জন আসামি দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি, চরম শাস্তি নিশ্চিত করেছিলেন, সেই কেসের যে হিয়ারিং, নিয়মিত সেই কেসের হিয়ারিং লিখতাম, জানি তার সওয়াল জবাব, তার উল্টো দিকে ছিলেন এপি সিং। কিন্তু এখন কথা হচ্ছে যে উল্টো দিকে কি এমন কোনো আইনজীবী নেই যে এরকম একটার পর একটা কেস গলে বেরিয়ে যায়, আর দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ হাঁ করে বসে দেখে, এ কি আশ্চর্য ব্যাপার, এটা কি মানে দোষীদের দোষ করাটা অন্যায় না, মানে যে ক্ষতিগ্রস্ত হবে সে যেন এবার দোষী। দেখুন অবস্থা কি হলো দেখুন। তার আগে বলে নি, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। খুব কষ্টের সাথে এই এপিসোডটা করছি, ভুলে গেছিলাম নিজের নামটা বলতে। কি হলো, ভোটারদের যে হুমকি দিয়েছিল সেইটার অবস্থাটা দেখুন। এটা আর বাংলার একটা পোস্ট করা ক্লিপ। ভোটারদের হুমকি দিয়ে আটক তৃণমূল কংগ্রেসের নেতা, মুচলেকা দিয়ে ছাড় পেতেই ফের হুঙ্কার। বহরমপুর থেকে আটক করা হয় রাজু মণ্ডলকে এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগেই আটক করা হয়েছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পর ফের একবার স্বমহিমায় দেখা গেল এই রাজু মণ্ডলকে। না, কোনো ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, রসগোল্লা ছানা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে, না কিছু বলবো না, যা কিছু হবে সব 23 তারিখের পর দেখা যাবে। কিছু জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেসরাও সেই এক রকমের উৎসবমূলক কথাবার্তা বলছে, এখানে আপনাকে শুধু আটক করা হয়েছে। এইসব বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, আমি আমারটা নিয়ে থাকি। কি সেদিন আপনাকে বাহিনী অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল ভোটারদেরকে প্রভাবিত করবার, ভোটারদেরকে হুমকি দিয়ে আটকও হয়েছিল তৃণমূল কংগ্রেসের এই নেতা। মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার পরও কার্যত একই ভূমিকায় তাকে দেখা যায়। ছাড়া পেয়ে ফের হুঙ্কার। বহরমপুর থেকে আটক করা হয়েছিল রাজু মণ্ডলকে এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগও আটক। পরবর্তী সময় ছাড়া পেয়ে ফের একবার ভোটারদের হুমকি দিতে দেখা যায় এই রাজু মণ্ডলকে। জানি আমরা কমপ্লেন করেছিলাম নির্বাচনী দপ্তরে। প্রসঙ্গ হচ্ছে এই যে এটা কি দৃষ্টান্ত স্থাপিত হলো মহামান্য নির্বাচন কমিশন? আপনাদের করা অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই গ্রেপ্তার হয়েছিল, যেটা নিয়ে আমরা গত এপিসোডে খুব উৎসাহিত হয়েছিলাম, অন্যান্য সংবাদ মাধ্যমও দেখিয়েছিল, এই দেখো অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এবার এই যে ছাড়াটা পেয়ে গেল, এতে দুষ্কৃতী সমাজে, দুর্বৃত্ত সমাজে কি মেসেজ গেল? ধুস, কিচ্ছু করতে পারবি না। এবং এটা কি ইয়ার্কি হচ্ছে? ভোটের নামে, প্রশাসনিক ব্যবস্থাকে কন্ট্রোল করবার নামে এইটা ঠিক কি হলো? এটা ইয়ার্কি হলো? এটা আমি সবিনয় জিজ্ঞাসা করতে চাইছি, ধৃষ্টতা মার্জনা করবেন। কেন সেই কোর্টে তো উকিল থাকে, তা সেই কোর্টে এমন উকিল কেন থাকলো না যে কিনা এর জামিনের বিরোধিতা করতে পারলো না? কেন এ বাইরে থাকবে? প্রথম কথা হচ্ছে আর্টিকেল 324-এ, যেটা আমি বারবার বলছি যে প্রিভেন্টিভ অ্যারেস্টের তো একটা অপশান রয়েছে ভোটের আগে, বিভিন্ন ভোটের সময় সেটা করা হয়ে থাকে, কিন্তু এইবারের এই ইলেকশনে সেটা করা হবে কি? আর সেইটা, এই যে অস্ত্র উদ্ধার করা, নিরস্ত্রীকরণ করা, বোমা উদ্ধার করা, এই সমস্ত উদ্ধার করে একটা শান্তির পরিবেশ তৈরি করা এবং এই সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিয়ে কি করা, মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করা, যাতে ভোটাধিকারটা সে অবাধে নির্বিঘ্নে দিতে পারে। এবং সুপ্রিম কোর্টে গত হিয়ারিংয়ে একটি বিশেষ পক্ষ, সম্ভবত সনাতনী সংসদ, তারা হঠাৎ করে সেই হিয়ারিংয়ের মধ্যে ঢুকে পার্টি হন এবং সেখানে তারা বলেন যে ভোট পরবর্তী হিংসা যাতে না হয় সেই বিষয়টি যেন সুপ্রিম কোর্ট দেখে, এবং সুপ্রিম কোর্ট সেখানটা তার সেই আবেদনটা গ্রহণ করে।
এই তার নমুনা। হাজার হাজার লক্ষ লক্ষ প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স দিয়ে এই সেই অবস্থা, এটা প্রশ্ন রাখছি। তার থেকে বড় ব্যাপার হচ্ছে এটা একটা তো সামাজিক বার্তা। যখন মানুষের মনে আশা জাগছে যে হ্যাঁ ভোটটা ভালো করে হতে পারে, যখন কমিশন আক্রান্ত হচ্ছে, যখন কমিশন দপ্তরের মধ্যে ঢুকে গিয়ে ভিডিও তুলে পোস্ট করা হচ্ছে, যখন কোর্টের বিচারপতিরা আক্রান্ত হয়ে প্রাণ ভয়ে চিৎকার করে বলছে যে আমার যদি কিছু হয়ে যায় মহামান্য হাইকোর্ট আমার সন্তানকে দেখবেন, তাতেও টনক নড়ছে না। এই জিনিসটা তো, এই যে বেলটা কে দিল, এই বেলটা তো একটা আদালতই দিল। এটা তো জুডিশিয়ারির প্রশ্ন, এটা তো আদালত থেকেই তো জামিনটা পাওয়া যায়। তা জেলে ঢোকার আগেই বেল হয়ে গেল। এই সমস্ত প্রশ্ন জনগণকে বলছি, আপনারা এই মানুষের ভাষার কমেন্ট বক্সে কমেন্ট করুন, যতটা পারেন লিখুন এবং এপিসোডগুলোকে একটু শেয়ার করুন। নিজের স্বার্থে বলছি না, সামাজিক স্বার্থে বলছি যে এই এপিসোডগুলো ওই তৎকালীন মানে সেই সমস্ত জায়গা কর্তৃপক্ষের জায়গাগুলোতে পৌঁছোক। পারলে এই এপিসোডগুলোকে @ করে মানে ওকে কি বলে মানে ডাইরেক্ট টুইট করা যাকে বলে, সেই টুইট বিভিন্ন দপ্তরে এই এপিসোডগুলো একটু পাঠিয়ে দিন, যদি তাতে হুঁশ ফেরে কারোর। কারণ এরাই কিন্তু ছড়িয়ে রয়েছে গ্রামে গ্রামে, গ্রামের গলিতে গলিতে, মাঠে, সমস্ত জায়গায়। এবং এই যে বেরিয়ে গেল, তার মানেটা কি? এ তো গিয়ে গিয়ে রাত্রিরে দিনের বেলায় আবার সেই থ্রেটটাই দিতে থাকবে আর বলবে এ দেখ কী করতে পারলো, দেখ এই তো আমি বেরিয়ে এসেছি। দেখলেন বাইকে করে কি সুন্দর বেরিয়ে গেল, যেন পক্ষীরাজে চড়ে বেরোলো। কাজেই 6 তারিখ কিন্তু দেশের মানুষ দেখবে, এবং দেশের এই রাজ্যের বিরোধী দল বিজেপিকে বলছি, তাদের সমস্ত সাংগঠনিক জায়গা একদম ঊর্ধ্বতর জায়গা পর্যন্তকে বলছি, এবার নড়ে চড়ে বসুন, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করুন, ইলেকশন কমিশনকে জানান, সুপ্রিম কোর্টে যান, গিয়ে বলুন যে না এ হচ্ছে না ঠিক। শুধু কিন্তু একমাত্র একটা প্রেস কনফারেন্স করে বিবৃতি দিলে চলবে না। এখানেও তাদের আইনজীবী, তাদের পার্টি হতে হবে, প্রয়োজনে সেই কেসগুলোকে স্টাডি করতে হবে। আশা করি আপনারা যত্নের সঙ্গে সেগুলো করছেন। সেই জন্যে ওই আশায় বাঁচে চাষা। আপনাদের দিকেই কিন্তু তাকিয়ে এই কোটি কোটি অত্যাচারিত মানুষ আজকে তাকিয়ে রয়েছে। আজকে মানুষ জানে যে একটি অত্যাচারী দল, সে দলটারা থাকার অধিকার নেই, তারা থাকবেও না, ঠিক কথা, কিন্তু এই রকমভাবেও চলতে পারে না। সেই জায়গাটা আপনারা অ্যাড্রেস করবেন এই আশা রাখি। এই আশা রেখে এই এপিসোডটা শেষ করছি। আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আপনি বললাম সুচিন্তিত মতামতটা আপনারা পাঠান, এবং আমরা এটা জানাই যে কোনো রকম হিংসায় প্রশ্রয় দেওয়াটা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একদম উদ্দেশ্য না। আমরা চাই শান্তিপূর্ণ, সভ্য, সুন্দর একটা সমাজ, যেখানে শিশু স্কুলে যাবে, সুন্দর শিক্ষা পাবে, সঙ্গীত, সংস্কৃতি, নাটক প্রস্ফুটিত হবে, বাঙালি আবার বিশ্বের জগৎসভায় তার শ্রেষ্ঠত্ব দেখাতে পারবে। IAS, IPS, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন অফিসাররা বাঙালি ঘর থেকে বেরোবে, সেটা সংখ্যালঘু ঘর থেকেও বেরোবে, তাদেরও উন্নয়ন ঘটবে। সামগ্রিক একটা সুন্দর সমাজকে আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্নের সওদাগরটা সবাইকে হতে হবে, শুধু আমরা নই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।